মহাকাল সময়কে কেউ আটকে রাখতে পারে না। হাত দিয়ে সুনামি আটকানো যায় না, আর ফু দিয়ে সাইক্লোনকেও ঘুরিয়ে দেওয়া যায় না। আজ কাল পরশু, আজকের দিনটা তো গেল, আগামী কাল আর আগামী পরশু আরো আরো অনেক অনেক ঘটনার ঘনঘটা অপেক্ষা করে রয়েছে, যে সমস্ত দৃশ্যগুলো এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী মানুষজন এত দিন ধরে দেখবার জন্য অপেক্ষা করে বসে আছেন। একের পর এক দৃশ্যাবলী সকালে ঘুম ভাঙলেই দেখতে পাচ্ছেন। কিন্তু এই সমস্ত কিছু থেকেও যে সমস্ত মানুষজন এত বছর অপেক্ষা করে আছেন যে দৃশ্যটা দেখবার জন্য, যে বড় মাথা বা রাঘব বোয়াল কবে জালে পড়বে। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সিআইডি আজকে জেরা ছিল কিসের? সব চুরি করতে করতে অভ্যাস হয়ে যাওয়া, থুস কিচ্ছু হবে না সেই বলা যে সাম্রাজ্য, তার যে অধিপতি, তাকে আমি যার নাম দিয়েছি ডিজে ব্যানার্জি। তা ডিজে ব্যানার্জির রাত্রির বেলা গেটে গিয়ে যখন তালা ভাঙছে, ডিজের আওয়াজ ডিজে ব্যানার্জি 4 ঘন্টা ধরে শুনতে পাচ্ছে সেই একই বাড়ির মধ্যে বসে থেকে। ঘটনা কি? ঘটনা সেই ফোনের টাওয়ার লোকেশন। কার ফোনের টাওয়ার লোকেশন? সুমিত রায়, ঘনিষ্ঠ বন্ধু। আর যত অপকর্মের নাটের গুরু, ফলত এই গোটা রাজ্যটাকে তছনছ করে দেওয়ার নাটের গুরু নাকি ওই সুমিত রায়। কারা বলছেন? আমি বলছি না, ওই উঠে যাওয়া তৃণমূল কংগ্রেস দলের থেকে বেরিয়ে যাওয়া যে সমস্ত নেতা, এমএলএ, এমপি, এরাই বলছে ওই সুমিত রায় নাকি ওই ডিজে ব্যানার্জিকে চালনা করতেন। তাহলে ওনাকে কতজন মিলে চালনাটা করতেন, এও এক গবেষণার বিষয়। একদিকে প্রথমে ছিল পিকে, সে নাকি সবকিছু চালনা করত। তারপরে সেই নাম পাল্টে গিয়ে হলো প্রতীক জৈন, সে নাকি সমস্ত কিছু চালনা করত। যেখানে আজকে কাকলি ঘোষ দস্তিদার, মাননীয়া কাকলি ঘোষ দস্তিদার সাংসদ, তার ছেলে আজকে সংবাদ মাধ্যমে অভিযোগ করে দিলেন টিকিট বিক্রিও করত কে? ওই আইপ্যাক। কত? একটা সিটের জন্য 1 কোটি থেকে 5 কোটি পর্যন্ত, তাও আবার কি বারাসাতের মতো সিটের জন্য। তাই এই অভিযোগ আগেও ছিল। আর কি অভিযোগ ছিল? ওই সমস্ত এই নাটের গুরুরা ওই ডিজে ব্যানার্জিকে দিয়ে নাকি সমস্ত কিছু করাতো। আচ্ছা, করাতো ভালো কথা, কি করাতো? করতে করতে রাজ্যের গোটা প্রশাসনটাই নাকি এই নাটের গুরুরা চালাতো। সে তো মানুষজন দেখেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, ভোট হয়ে গেছে, নতুন সরকার গঠন হয়েছে। এ তো খুব মুশকিল, খুব ফাঁপড়ে পড়ে গেছে। এখন টাওয়ার লোকেশন যেখানে ছিল সেটা কোথায়? সেটা ওই ডিজে ব্যানার্জির বাড়ি। কার? সুমিত রায়ের টাওয়ার, ফোনের টাওয়ার। অভিযোগ কি? শালবনীতে হাজার হাজার একর জমি লুট। এখন তাদেরই দলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি, সে গ্রেপ্তার হওয়ার পরে তার নাম বলে দিচ্ছে। এদিকে ও গ্রেপ্তার হচ্ছে তো তলার কুচোর নাম বলে দিচ্ছে, কি মেজর নাম বলে দিচ্ছে, সেজর নাম বলে দিচ্ছে। আবার যখন কুচো ধরা পড়ছে তখন মেজো সেজো বড়র নাম বলে দিচ্ছে। এই করতে করতে পুরো ওই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে পুরো ব্রিগেড ময়দানটাকে জেলখানা বানিয়ে ফেলতে হবে কিনা। আর আমি এক কদম আগিয়ে বলেছি, ধৃষ্টতা মাফ করবেন, যে বোধহয় একটা আলাদা দ্বীপে আলাদা জেলখানা তৈরি করতে হবে। কুলোবে না। যেখানে মানুষ হাত দেবে, যে জায়গাটা, যে প্রোডাক্টটাতে, যে ঘটনাটাতে, তাতেই দেখা যাবে ডিজে ব্যানার্জির চুরি, তাতেই দেখা যাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র। মাটি খুঁড়লে কোথাও থেকে পাওয়া যাচ্ছে
ওই কি সেবাশ্রম না কি করেছিলেন ডায়মন্ড মডেলে, সেখানকার কোটি কোটি টাকার ওষুধ আজকে ওই ওনার বিপক্ষে দাঁড়ানো যিনি প্রার্থী ছিলেন বিজেপির, সেই ববি দাস, তিনি আজকে আর একটা মানে এফআইআর হলো প্রায় 250 কি 300 কোটি টাকার কাছাকাছি, সেটা কি ত্রাণ চুরি। আর এ বাদে ডিজে ব্যানার্জির যেগুলো সামনে রয়েছে, ওই যে বললাম আজ কাল পরশু, তা আজ তো গেল সই চুরি নিয়ে দ্বিতীয় জেরা সিআইডি, এবং আমাদের কাছে এখন যা খবর সংবাদ মাধ্যমে এখন সেটা পরিস্ফুট হয়ে গেছে, সূত্রের খবর যে আজও সিআইডি কিন্তু জেরাতে সন্তুষ্ট নয়। কিন্তু কি করা যাবে, হাইকোর্টের রক্ষা কবচ দেওয়া রয়েছে 3 সপ্তাহের, কাজেই গ্রেপ্তার তো করা যাবে না। সমস্ত আইনজীবী মহলও তাই বলছেন যে কোনো রকম ভাবেই ওই 3 সপ্তাহ আগে গ্রেপ্তারটা করা যাবে না। কিন্তু তার আগেও জড়িত রয়েছে কি ওই শালবনী কাণ্ডে ওই ডিজে ব্যানার্জির তালা ভেঙে যে সার্চ হলো, তারপরেও কি ঘটনাটা মিটলো? সুমিত রায় কি ধরা পড়লো? না, পড়লো না। অনেকেই মনে করছেন যে এই সুমিত রায় হচ্ছে চৌকাঠ, শেষ পর্যায় পর্যন্ত যাওয়ার আগে চৌকাঠ, অথবা ওই সুমিত রায় ধরা পড়লে নাকি আরো প্রচুর বিস্ফোরক তথ্য পাওয়া যেতে পারে। গেল একটা অংশ। তাহলে আগামীকাল কি? আগামীকাল কিন্তু আরো একটা সাংঘাতিক ইডির জেরা পর্ব অপেক্ষা করে রয়েছে ডিজে ব্যানার্জির জন্য। আর মজার বিষয়, আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর, এই কেসটাতে কিন্তু কোনো রক্ষা কবচ ডিজে ব্যানার্জি নেই। এক তো সেই বলেছিলাম যে আইপ্যাক কাণ্ডে সেই ফাইল নিয়ে চলে আসা তৎকালীন সেই মুখ্যমন্ত্রী, তার চেয়ার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক জৈনের বাড়িতে চলে যাওয়া আইপ্যাকের মাথা, পরবর্তীতে সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করায় হিয়ারিং পর্ব আমরা মানুষের ভাষার এপিসোডে ডিটেল করে আপনাদের সামনে তুলে ধরেছি একের পর এক। সেটার রয়েছে হিয়ারিং রয়েছে 18ই আগস্ট, কি সম্ভবত আমার হয়তো একটু ভুল হতে পারে, 8ই আগস্ট। তার মাঝখানেও তো অনেকগুলো ঘটনা, কেস, রিওপেন্ড কেস, সেগুলোও তো এসে যাচ্ছে। তারই অন্যতম হচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি। তার সাথে কিভাবে জড়িয়ে রয়েছে ডিজে ব্যানার্জি। কাজে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু একটা বিপুল বিশাল বড় কোটি কোটি টাকার দুর্নীতি। এবং ওই বললাম না, মিসিং লিঙ্ক গুলো যখন জুড়ে গেছে, যেটার জন্য অপেক্ষায় ছিল ইডি বা অন্যান্য তদন্তকারী এজেন্সিগুলো, যে আরো তথ্য, যেগুলো মিসিং লিঙ্ক, যেগুলো পাওয়া যাচ্ছিল না। আর এই ভোটের পর এই যে সামগ্রিকভাবে বিদ্রোহী এমএলএ, বিদ্রোহী সাংসদ, এই এরা এবং আরো কুচো মেজো সেজো এরা মিলে পরিষ্কারভাবে মুখ খুলে দিচ্ছে, আর বিভিন্ন তথ্য পৌঁছে যাচ্ছে বিভিন্ন এজেন্সির কাছে। এখন ওই মিসিং লিঙ্কগুলো, মিসিং তথ্যগুলো, যেগুলো কখনো কেউ ওই পুকুরে ফোন ফেলে দিয়ে, অথবা কালীঘাটের কাকু কিচ্ছুতেই করবো না গলা দিয়ে বলে আটকে রেখেছিল, আর দম্ভ প্রকাশ করে বলেছিল যে আমার বসের কাছ পর্যন্ত কেউ কোনোদিন পৌঁছতে পারবে না, তা কাউকে পৌঁছতে হবে না, সোনারপুরে কারা পৌঁছে গেছিল ওনার কাছাকাছি পর্যন্ত, সে তো সবাই দেখেছে। আর এখন প্রতিদিন দরজায় কড়া নাড়ছে কে? হাত করা। যাই হোক, তাহলে আগামী দুদিন যে দুটি মামলাতে মানে কেসে তদন্ত বলুন, জেরা বলুন, তার ডাক রয়েছে, তাতে কিন্তু কোনো রক্ষা কবচ নাই। আর ওই ইডি মামলা কিন্তু বহু পুরনো মামলা। আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি, ওই ডিজে ব্যানার্জির হুমকি মামলা, সেটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেন ইম্পর্টেন্ট হতে যাচ্ছে? তার কারণ তার পরবর্তীতে তাদের আয়োজন যে পরিমাণ ছিল, যে সমস্ত পার্টি অফিসগুলোতে থেকে যে সমস্ত উপকরণগুলো প্রশাসন তারা উদ্ধার করেছে, সেগুলো
মানে দিক নির্দেশ করে যে 4 তারিখ ভোটটা মিটে গেলে যদি 88 সংখ্যাটা 148 হয়ে যেত তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড ওই ডিজে ব্যানার্জির নেতৃত্বে তারা করতেন। কাজে ব্যাপারটা ফেলে দেওয়ার মতো না, কিন্তু এগুলো সবটাই তথ্য, সবটারই ভিডিওগ্রাফি আছে, সবটারই এভিডেন্স আছে। আর এর সাথে আর একটা বিশেষ ঘটনা ঘটে যাচ্ছে, সেটা অনেকেরই চোখের আড়ালে। সেটা কি? সেটা আমি বারবার বলতাম যে জিহাদি ফান্ড, জামাতি চক্রান্ত, এবং যার ফলবশত গড়ে উঠেছিল ওই একটি বিদেশি ভারত বিরোধী স্বৈরাচারী সরকার, যার মাথা ছিলেন ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ডিজে ব্যানার্জি। তাকে কারা কারা লিড করতো, তাকে কারা কারা এইভাবে পরিচালনা করত, সেই মাথাগুলো কিন্তু পটাপট পটাপট হয় ধরা পড়ছে, অথবা এমন তারা খাচ্ছে যাতে করে পালানোর আর পথ পাচ্ছে না। টাওয়ার লোকেশনের পিছনে লেগে রয়েছে হয় সিবিআই, নয় ইডি, নয় সিআইডি। কোথায় পালাবে? ওদিকে তো বর্ডার সিল, বর্ডারে তার কাটা, আর এদিকে জেগে যাওয়া সমাজ, জেগে যাওয়া রাষ্ট্রবাদী সমাজ, যারা আর দেশের নিরাপত্তা, দেশের উন্নতির জন্য যারা ক্ষতি করতে আসবে তাদের সঙ্গে তারা জিরো টলারেন্স নিয়ে নিয়েছে। কোন রকম আপোষের জায়গায় তারা আজ যেতে রাজি না। তাহলে আগামী দুদিন, তাহলে কি সেই দৃশ্যটা যেটার জন্য অপেক্ষা করে আছে মানুষ সেটাই, নাকি নাকি আরো বৃহত্তর যে সমস্ত অভিযোগগুলো উঠে আসছে, একের পর এক এফআইআর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই এফআইআর গুলো ওর সাথে লিঙ্কড হয়ে যেতে পারে? এই প্রশ্নের উত্তর যারা তদন্তকারী সংস্থা তাদের কাছে আছে, তেমনি আছে আইনজীবী মহলের। আর এই আইনজীবী মহল মনে করছেন যেভাবে তদন্তগুলো ঘিরে ধরেছে এই মুহূর্তে, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না, যে কোনো সময় অ্যারেস্ট হতেই পারে। আর আজকে যেটা জানা গেল, মাননীয় বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে সামনাসামনি বসিয়ে যে জেরা পর্বটি চলেছে, সই জাল কাণ্ড। আচ্ছা, এই সই জাল কাণ্ডটা এতটা গুরুত্বপূর্ণ কেন সেটা আমি আগের এপিসোডে বলেছিলাম, এই এপিসোডে ছোট্ট করে ছুঁয়ে যাই। ভাবুন, একটি আইন সভা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক একটি আইন সভার সদস্যকে নির্বাচিত করছে, আর সেই সদস্যের একটা না একাধিক সই জাল করে সেই রেজলিউশনটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাও জেরক্স কপি পাঠিয়ে দেওয়া হচ্ছে বিধানসভার স্পিকারের কাছে। এর থেকে বড় রাষ্ট্রদ্রোহিতা আর কি হতে পারে? যেখানে মানুষের জীবন, সমাজের উন্নতি এবং সমস্ত কিছু নীতি নির্ধারণ হয়, আইন নির্ধারিত হয়, সেই আইন সভার সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা। এই মামলা তো খুব ছোটখাটো মামলা নয়। তাহলে এই যে সিআইডি, যেটা আমরা শুনতে পাচ্ছি সূত্রের খবরে, যে দুদিন পর পর, আজকে হলো প্রায় 8 ঘন্টার কাছাকাছি, 8.5 ঘন্টার কাছাকাছি জেরা, এতেও তদন্তে সহযোগিতা নাকি ডিজে ব্যানার্জি করেনি, তাহলে কি ওই রক্ষা কবচটা আর প্রাসঙ্গিক থাকবে? নাকি সিআইডি এবার হাইকোর্টে গিয়ে সেই অ্যাপিলটা করতে পারে, যে যেখানে শর্তই ছিল তদন্তে সহযোগিতা করা। এবার তদন্তে সহযোগিতা করার অর্থ কিন্তু এতটা হালকা নয় যে আমি গেলাম, হাজিরা দিলাম, এটাই আমার তদন্তে সহযোগিতা। নো, তদন্তে সহযোগিতা করার অর্থ উপযুক্ত তথ্য দিয়ে সত্যকে স্বীকার করা এবং সত্য তথ্য পরিবেশন করে ওই তদন্তকে সাহায্য করা। এখন সেই তদন্তে সহযোগিতা করাটা, সেটা আপনি কেমন মনে করবেন, আমি কেমন মনে করব থেকে গুরুত্বপূর্ণ, এমনকি ডিজে ব্যানার্জি কেমন মনে করবে সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিআইডি বা যে জেরা করছে সে স্যাটিসফাইড হচ্ছে কিনা, সেই তদন্তটা স্যাটিসফাইড হচ্ছে কিনা, বা তার উপযুক্ত তথ্যগুলো, এভিডেন্সগুলো সেখানে পেশ হচ্ছে কিনা। এই সমস্ত কিছু আগামী
যে 48 ঘন্টা পড়ে আছে, সেই সমস্ত মানে আরো যে সমস্ত ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরলাম, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি নিয়োগ হয়েছে, শুধু তাই না, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম শিশুদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে, এবং যাকে বলা হতো গুরু শিক্ষক, তারা গড়াগড়ি খেয়েছে, যোগ্য শিক্ষকরা গড়াগড়ি খেয়েছে রাস্তায়, দিনের পর দিন, মাসের পর মাস নেমে এসেছে পুলিশের লাঠি থেকে লাঠি। কাজেই ওই আর একটা ইনএভিটেবল, যেটা দিয়ে শুরু করেছিলাম, লাস্ট আর একটা আছে, পাপ তো বাপকে ছাড়বে না, আর এই অন্যায়ের বিচার তো হবেই হবে। এখন এই রাষ্ট্রবাদী সরকার সেই জায়গায় কিন্তু জিরো টলারেন্স নীতিতে আছে, এবং একের পর এক ফাইল ওপেন হচ্ছে। শুধু দর্শক বৃন্দ, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু ওই ইভেন্ট অর্গানাইজেশন নিয়ে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর এক কেলেঙ্কারির ফাইল ওপেন করে দিয়েছেন, যেটা প্রায় 500-550 কোটি টাকার কেলেঙ্কারি, যেটা ওই বিশ্ববঙ্গ, একটা অদ্ভুত ভাষা, ওই ভাষাটা নিয়ে যে শিল্প সম্মেলন করেছিলেন, তার ইভেন্ট আয়োজন করতে গিয়ে নাকি অত কোটি টাকা খরচা হয়েছে। আচ্ছা শুধু দর্শকবৃন্দ, কল্পনা করে বলতে পারেন ওই অত কোটি টাকার শিল্পের শটা পর্যন্ত এই পশ্চিমবঙ্গে এসেছে কিনা? কাজেই সামনের দিন কিন্তু অত্যন্ত করুণ। এই এরা প্লাস এদের যে সমস্ত বিদেশি সাগরেদ, যেখানে যেখানে লুকিয়ে লুকিয়ে বসে জল মাপছে, তাদের জন্য। যদি দর্শকবৃন্দ, এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন, এবং সুদৃঢ় ভারতবর্ষ, উজ্জ্বল পশ্চিমবঙ্গ, সোনার বাংলা, এই বিষয়গুলোকে সমর্থন করুন। এগিয়ে আসুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং নোটিফিকেশনকে অন রাখুন। আর সবার আগে নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতারাম, নমস্কার।